Setu the bridge, Setu the bridge, Setu the bridge, Setu the bridge. নমস্কার সবাইকে, আমার নাম শিল্পা। আজকে আছি একটা স্পেশাল আড্ডা নিয়ে। আড্ডার নাম ডিরেক্টরস লেন্সেস। আমার সাথে আছে ডিরেক্টর সুমন ঘোষ, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর, এবং খুব স্পেসিফিক ভাবে আমরা যে সিনেমাটা নিয়ে আজকে কথা বলবো মানে পুরাতন, তার ডিরেক্টর। এই আড্ডাটা প্রেজেন্ট করছে সেতু দ্য ব্রিজ অ্যান্ড কড মশালা। পুরাতন অলরেডি কলকাতায় রিলিজ করে গেছে, খুব সম্ভবত সুমনদা এপ্রিলে রিলিজ করেছে, হ্যাঁ, তাই 11th না? এপ্রিল রিলিজ করে। হ্যাঁ, এপ্রিলে রিলিজ করে গেছে। মানুষের অসম্ভব ভালোবাসা পেয়েছে, ভীষণ ভালো রিভিউজ পেয়েছে। কিন্তু এই প্রথমবার নর্থ আমেরিকাতে স্ক্রিনিং হচ্ছে পুরাতনের। সুমনদা, ওয়েলকাম টু দ্য শো, ওয়েলকাম ফর টু দিস স্পেশাল আড্ডা, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর টাইম প্রথমেই। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। অফকোর্স। সুমনদা, আজকে তো একদম পুরাতন নিয়ে আড্ডা হচ্ছে। এর মধ্যে আমি একটা পুরাতনের রিভিউ পড়ছিলাম, একটা কলকাতার নিউজ পেপারে। সেখানে খুব সুন্দর একটা টার্ম ব্যবহার করা হয়েছিল। বলা হয়েছে পুরাতন ইজ অ্যান ওড টু মেমোরিজ। তুমি আমায় বলো যে এই সিনেমাটার গল্পের কথা যখন তুমি প্রথম ভাবছো, সেটা কি তোমার কোনো পার্সোনাল মেমরি, সেটা কোনো জায়গার সাথে হতে পারে বা কোনো মানুষের সাথে হতে পারে, তার থেকে কি এটা শুরু? না, কোনো পার্টিকুলার মেমরি বলবো না, বাট জেনারেলি অ্যাজ এ পার্সন, আমি নস্টালজিয়া জিনিসটাকে খুব পছন্দ করি। এবং আমার মনে হয় যে আজকাল এই ফাস্ট লাইফে আমরা সবাই এত ব্যস্ত উইথ সেল ফোন, এই ওই ইটস এ ভেরি ফাস্ট পেসড লাইফ। আমার মনে হয় যে নস্টালজিয়া ক্যান সার্ভ এজ এ বাম এবং একটা মানসিক শান্তিরও জায়গা আমার কাছে। এবং সো এই যে রিভিউটার কথা বললে, ইট অ্যাবাউট মেমোরিজ এন্ড অল, সো আমার মনে হয় যে খুব সঠিকভাবেই ওটা সামারাইজ করেছে যে হ্যাঁ, ইট ইজ এ সেলিব্রেশন অফ নস্টালজিয়া, আমার মনে হয় আর কি। সো ইয়া। তোমার সিনেমায় মিসেস সেন, মানে যেই চরিত্রটা শর্মিলা ট্যাগোর প্লে করেছেন, তিনি ভবিষ্যতের ভয়ে অতীতে বাস করার সিদ্ধান্ত নেন। এটা একটা সচেতন পছন্দ। হুম, হুম, ভার্সেস আমরা এখানে একটা রোগের কথাও ডিসকাস করি বা পেয়েছি, ডিমেনশিয়া। হুম। এই যে এই দুটোর মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেটা তুমি কিভাবে ছবিতে ফুটিয়ে তুলেছো? দেখো, এই যেটা আমি শর্মিলা ঠাকুরের ক্যারেক্টারাইজেশনটাই করেছি, সেটা হলো একটা টাইপ অফ ডিমেনশিয়া যেখানে আহ, ওনাদের কারেন্ট মেমরি খুব একটা ভালো না। মানে ধরো ইমিডিয়েটলি ভুলে যায় যে আজকে খেয়েছে কিনা বা চান করেছে কিনা বা হোয়াট এভার। কিন্তু হুম। তুমি যদি ওনাদের সঙ্গে কথা বলো, 30-50 বছর আগেকার ঘটনা একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে আছে। এবং এইটার ব্যাপারে যখন আমি শুনছিলাম, বা অনেক আজকাল তো দেখো উইথ লনজেভিটি ঘরে ঘরে আজকাল ডিমেনশিয়া, আলজাইমার্স, এইসব এক্স্যাক্টলি। নানান হ্যাঁ। দেশে, মানে শুধু আমাদের দেশে না, আমেরিকাতেও, সারা বিশ্বে। হ্যাঁ। এবং আমি এই রকম ঘটনা অনেকের থেকে শুনতাম যে তারা পুরো স্মৃতি একদম পুরো ইউনো খুব ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু এখনের তো সেইটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। এবং দেখো, এটা আমরা একটা অফকোর্স ইট ইজ এ পার্ট অফ ডিমেনশিয়া, আমরা এই হুম। করি। কিন্তু হুম। আমার তখন মনে হলো, এবং আমি দেখেছি যে অনেককে বলা হয় এরকম, যারা সাফার করে, যে দে আর ট্রাইং টু ব্রিং দেম টু দ্য কারেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স। মানে রাইট। হ্যাঁ। ওদেরকে বলা হয় যে এর মনে আছে এইটা, বা তোমার মেয়ে এখানে থাকে, এসব। তখন আমার মনে হয়েছিল যে ইফ দে আর কমফোর্টেবল ইন দেয়ার স্টেট অফ মাইন্ড, লেট হুম। দেম বি। হুম। আমাদের জোর করে, এবং কে বলেছে যে আমরাই নর্মাল স্টেটে এবং ওরা না? কারেক্ট। তো ওই সব থেকে আমার সূত্রটা শুরু হয়। সো এবং দেখো, সত্যি করে বলতে কি, এই যে ডিমেনশিয়ার এই অ্যাসপেক্টটা আমার গল্পেতে একটা ন্যারেটিভ টুলের বেসিক্যালি হুম। সাহায্য হুম। নেয়, হুম। হুম। যেটাতে আই ক্যান এক্সপ্লোর নস্টালজিয়া, যেটা তোমাকে আগেই বললাম, অফ এক্স্যাক্টলি। পুরোনো হ্যাঁ। মেমোরিজ এন্ড নস্টালজিয়া অফ। আমার মনে হয় যে এখনকার জীবনে আরো বেশি করে আমাদের দরকার টু হুম। ইন্ডালজ ইন নস্টালজিয়া। একটা ওই বললাম না, একটা বামের মতো, একটা সূক্ষ্ম মলমের মতো আমাদের সত্যি তাই। মননে। সো সো এই ডিমেনশিয়ার এই অ্যাসপেক্টটা তার জন্য আমার খুব ইন্টারেস্টিং লাগে, যে
হ্যাঁ, তো তার জন্যই ওরম ভাবে ক্যারেক্টারাইজেশনটা শর্মিলা ঠাকুরের। বুঝতে পেরেছি। আহ, এই ক্যারেক্টারটা নিয়ে যখন কথা হচ্ছে, অবভিয়াসলি বাই ডিফল্ট শর্মিলা ঠাকুরের কথা চলেই আসে। আহ, শেষ বাংলা ছবি সম্ভবত 2009 অন্তহীন, Correct, আমি যদি খুব ভুল না করি। correct. এতগুলো 10 বছরের বেশি, 15 বছরের হুম, বেশি হয়ে হুম। গেছে। তারপরে আবার তোমার ছবির হাত ধরে বাংলা ছবিতে ফেরা শর্মিলা ঠাকুরের, এবং এত জটিল একটা চরিত্র, কিভাবে এই চরিত্রের জন্য তোমার মনে হলো যে শর্মিলা ঠাকুরকেই চাই? মানে হাউ ওয়াজ দ্যাট ডিসিশন মেড? সেটার আমি সম্পূর্ণ কৃতিত্ব দেবো আমার প্রডিউসার এবং অ্যাক্ট্রেস ঋতুপর্ণাকে। হুম। আহ, এবং ঋতুপর্ণা আমায় প্রথম বলে যে শর্মিলা ঠাকুর কোন একটা অনুষ্ঠানে বোধহয় দেখা হয়েছিল ঋতুপর্ণার সঙ্গে, এবং উনি ইচ্ছে প্রকাশ করেছেন যে যদি ভালো স্ক্রিপ্ট উনি পান, উনি বোধহয় ঋতুপর্ণা জিজ্ঞেস করেছিল তুমি কি বাংলা ছবি করবে না আর বা হ্যাঁ। whatever। এবং খুব কাকতালীয় ভাবে সেটা মিলে যায়, বিকজ যখন ঋতু আমায় এটা বলে, আমার একটা গল্প ছিল এবং শর্মিলা ঠাকুরকে মাথায় রেখে গল্পটা আমি টিপিক্যালি যখন একটা আচ্ছা। গল্প কিছু ভাবি, যেটা আমার নিজের গল্প হুম। বা যে কোনো গল্প, ধরো আমি ফিল্মের এতে আমি যখন স্ক্রিপ্টটা লিখি বা গল্পটার ভাবি, একজনের মুখটা সামনে আসে। যেরকম আমি কাবুলিওয়ালা যখন করেছিলাম, মিঠুন চক্রবর্তীকে ভেবেই আমি করেছিলাম। কিন্তু আমি জানতাম যে শর্মিলা ঠাকুর আর ছবি করেন না, তার বহু বছর। তারপরে তো গুলমোহর বলে হিন্দি ছবিটা করলেন মনোজ এক্স্যাক্টলি, বাজপেয়ীর সঙ্গে। হ্যাঁ। হ্যাঁ। এবং যখন ঋতু এটা বললো, তখন ইন আ সেন্স আই পুলড দ্যাট স্টোরি ব্যাক ফ্রম মাই হুম মেমোরি, হুম বিকজ আমি হুম ওটা ব্যাক বার্নারে করেছিলাম যে শর্মিলা ঠাকুর তো আর করছেনই না। এবং না, ওনার যদি সবাই বলে দেখবে শর্মিলা ঠাকুর হ্যাজ এইজড ভেরি গ্রেসফুলি। এবং বিউটিফুলি, আমার মনে অ্যাবসলিউটলি। হয় যে ওনার জাস্ট মুখশ্রীতে একটা ক্যারেক্টার আছে যেটা গোজ ভেরি ওয়েল, যেই মিসেস সেনের ক্যারেক্টারটা, যেটা আমি যেরম ভাবে চরিত্রায়নটা করতে চেয়েছিলাম। হুম সো হুম যখন ঋতু যখন এটার কথা বলে, তখন অফকোর্স দ্য নেক্সট চ্যালেঞ্জ ওয়াজ টু ইমপ্রেস হার উইথ দ্য স্ক্রিপ্ট। বাট আই টুক দ্যাট চ্যালেঞ্জ। আমি ঋতুকে বললাম যে আমার তার 1 মাস পরেই যাওয়ার কথা ছিল ক্যালিফোর্নিয়াতে, স্যান ফ্রান্সিসকোতে একটা অনুষ্ঠান ছিল সত্যজিৎ রায় 100 ইয়ার সেলিব্রেশনে। আচ্ছা। মমতা শঙ্কর আর শর্মিলা ঠাকুরের সঙ্গে আমার কথোপকথন, বাট হুম সেটা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু প্ল্যান ছিল। তখন আমি শর্মিলা ঠাকুরকে বলি, উনি বললেন যে আমার যদি স্ক্রিপ্টটা পছন্দ হয়, ডেফিনেটলি আই ফাইন্ড দ্য রোল ভেরি, তোমার গল্পটা ইন্টারেস্টিং লাগে। এবং তখন আমি স্ক্রিপ্টটা লিখতে শুরু করি। আম, উনি যখন বললেন যে ইন্টারেস্টেড, আমি ঋতুকেও বলেছিলাম উনি যদি না করেন তাহলে আমি কিন্তু করবো না ছবিটা। সো কাকতালি ভাবে ভীষণ মিলে গেল আর কি কিছু সবকিছু। হ্যাঁ, মিলে যায়। একটা কথা বলো, এটা মানে এটা যে কোনো কারোরই হয়তো জানার লোভ হবে যে ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা কিরকম, হাউ ওয়াজ দ্যাট ফার্স্ট ডে অফ শুট? ফার্স্ট অফ অল আমার মনে হয় যে আহ, আমার অভিজ্ঞতায় এরকম হয়নি যে আহ, একজন মহিলা, জাস্ট হার প্রেজেন্স কিরকম একটা না, আলোর মানে একটা জ্যোতি যেন ওনার আছে। এবং উনি কিন্তু কখনো কারু মানে শি ডিডন্ট রেজ হার ভয়েস অ্যাট অল, বা কোনো ব্যাপারে অসন্তোষ প্রকাশ কিচ্ছু না। কিন্তু উনি যখন প্রথম দিন সেটে আসলেন বা তারপরেও, হুম। দে ওয়াজ পিন ড্রপ সাইলেন্স ইন দ্য সেট। এমনিতে ফিল্ম শুটে জানোই যে অনেক চেল্লামেল্লি, লাইটের অনেক অবশ্যই, কিছু হয়, হ্যাঁ। বাট উনি জাস্ট যখন আসছেন, আমার এক বন্ধু ওখানে ছিল, বললো যে মানে ইট ওয়াজ লাইক আলোর একটা মানে জ্যোতি যেন আসছে। এবং চুপচাপ এসে উনি আসলেন, পুরো পিন ড্রপ সাইলেন্স, তারপরে এসে বললেন যে সুমন শটটা কি এবার করে। সো সেইটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, ওটা না থাকলে বোঝানো খুব মুশকিল, মানে কিরম ভাবে একজনের পার্সোনাটা ডিম্যান্ড করে সেই হ্যাঁ। শ্রদ্ধা। ইট ওয়াজ এ মার্ক অফ রেসপেক্ট ফর দ্য এন্টায়ার টিম অফ ক্রু আর কি, আমাদের এতে। এবং তারপরে, সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ শুট, যেটা হুম তুমি হুম বললে। এবং তার আগে অফকোর্স আমি অনেকবার ওনার সঙ্গে দিল্লিতে ওনার বাড়িতে মিট করেছি, কলকাতাতে উনি যখন এসেছিলেন ওনার সঙ্গে চরিত্র নিয়ে কথা বলতে এন্ড এইসব। সো উনি এত ডিলিজেন্স, এত নিষ্ঠা এই বয়সেও, সেইটা আমাকে খুব ইউনো শিক্ষণীয় আমাদের সবার হুম জন্য। হুম। আচ্ছা, এই চরিত্রটা এত এত ক্রিটিক্যাল একটা চরিত্র, এবং আমার মনে পড়ছে না উনি আহ, শেষ যে কটা ওনার কাজ আমার মনে পড়ছে এরকম ধরনের কোনো Correct, চরিত্র উনি করেছেন বলে আমার অন্তত correct. মনে পড়ছে না। এর জন্য কি ওনাকে কোনো স্পেশালি প্রিপেয়ার করতে হয়েছিল, মানে কোনো, ইট ক্যান বি অ্যান ওয়ার্কশপ বা ওনার কোনো পার্সোনাল প্রসেস, না দেখো, সেরকম আমি কিছু হয়েছে?
ফার্স্ট অফ অল, হ্যাঁ, এরকম চরিত্র উনি নিজেই বলেছেন ইন্টারভিউজে যে প্রবাবলি দিস ইজ হার বেস্ট পারফরমেন্স ইন হার কেরিয়ার। হুম অ্যান্ড হুম, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি, আমাদের হ্যাঁ। পুরো টিমের জন্য খুবই একটা ছিল, মানে যার কেরিয়ার শুরু হয় অপুর সংসার দিয়ে, এবং উনি বললেন যে এরকম রোলও উনি পাননি, এবং ইট সত্যি। ওয়াজ ওনার নিজের এত তৃপ্তি হয়েছে রোল সিনেমাটা দেখে তারপরে। সো দ্যাট ওয়াজ আ বিগ বোনাস ফর এভরি ওয়ান অফ আস, মানে হুম বোনাস বলবো না, হুম মানে আমাদের কাছে খুবই উই ওয়ার ভেরি ভেরি হাম্বলড বাই দ্যাট স্টেটমেন্ট। বাট হুম দেখো, যারা ছবিটা দেখবেন বা দেখেছেন, she had to play three characters in the film. Different stages of her mind. আমি যেটা এবং ছবিটাতে আমি খুব কনসিয়াসলি আই ওয়ান্টেড টু পোর্ট্রে দিস এন্টায়ার ফিল্ম বাই গেটিং ইন টু হার মাইন্ড। এই যে আমরা হুম, বলি না যে অনেকে দেখবে ডিমেনশিয়া যারা হয়েছে বাড়ির থেকে বেরিয়ে যায় এক্স্যাক্টলি। এবং খুঁজতে। সো আমার সবসময় মনে হতো যে কোথায় যায়, তাদের মাথায় তো একটা কিছু ঘুরছে, তারা কোথাও একটা তো বেরিয়ে যাচ্ছে আমাদের এর থেকে। ধরো বাড়ির থেকে বেরিয়ে গেছে, অফকোর্স উই হ্যাঁ। আর ভেরি ওয়ারিড বাই সব। সো আই ওয়ান্টেড টু গেট ইনটু হার মাইন্ড স্পেস অফ দ্য হুম ক্যারেক্টার। হুম এবং ছবিটা যদি কেয়ারফুলি দেখো, উনি তিনটে রোল প্লে করেন। একটা হলো ওয়েন শি গোজ ইন হার পাস্ট মেমোরি, হুম ওয়ান ইজ ইন হার কারেন্ট স্টেট, যখন ঋতুপর্ণা আর ইন্দ্রনীল এসছে, ওর মেয়ে এবং মেয়ে জামাই এসছে ওর বাড়িতে। এবং আরেকটা হলো যেখানে ইউনো হার শি ওয়াজ নর্মাল, মানে একটা ফ্ল্যাশব্যাকের আছে, ধরো 5-6 বছর আগে, মানে যখন ঋতুপর্ণা আর ইন্দ্রনীলের দে আর হ্যাঁ। ডেটিং অ্যান্ড এইসব। সো ইন এফেক্ট শি প্লেস থ্রি ক্যারেক্টার্স ইন দ্য ফিল্ম। এবং সেইটা আমি বারবার এই হোন্ড ইন টু হার, এবং স্ক্রিপ্টটা ওরম ভাবে লেখা যে এইগুলো এসব উনি না বসে বসে নোট নিতেন আমি যখন বলতাম। এবং আচ্ছা। আমি কিছু বই দিয়েছিলাম ওনাকে পড়ার জন্য, অন অ্যালজাইমার্স, যে হুম হুম আমার স্ক্রিপ্টটা লিখতে যেগুলো সুবিধে হয়েছে বইগুলো হুম ওনাকে দিয়েছিলাম। কিছু কিছু ক্যারেক্টার্স এর, ফর এক্সাম্পল ধরো ফাদার বলে একটা ছবি আছে, অ্যান্থনি হপকিন্স প্লে করে, অ্যান্টনি হপকিন্সন। হুম সেই ছবিটার কথা বলেছিলাম। তারপরে হুম আরেকটা ছবি আছে, জুলিয়ান মোর প্লে করে অ্যাবাউট অ্যান আলজাইমার্স পেশেন্ট, আমার এক্ষুনি নামটা মনে পড়ছে না। ওইটা অ্যালিস, বিং অ্যালিস বলে একটা ছবি। সো এরকম কিছু কিছু ছবির কথা। এবং বাট আমার যেটা মনে হয়েছিল যে আমার ভিশনটা কি, সেইটা ওনাকে, আমার যে কোনো, শুধু এই ক্যারেক্টারের জন্য না, যে কোনো ছবিতেই আমার যেটা করি, যে ডিরেক্টরের ভিশনটা কি, সেইটা একবার যদি তুমি কনভিন্স করতে পারো অ্যাক্টরকে, তারপরে দে আর ট্রেন্ড অ্যাক্টার্স, মানে শর্মিলা ঠাকুর তো ছেড়েই দাও, রাইট। ইউনো এই একই তারে বাঁধাটা খুব ইম্পর্টেন্ট। নয়তো হুম, কি হয়, অ্যাক্টর একরকম ভাবে ভাবছে, ডিরেক্টর একরকম ভাবে ভাবছে, অ্যান্ড এক্স্যাক্টলি। দ্য চরিত্র, ইট ফলস ফ্ল্যাট দ্য ক্যারেক্টার। হুম হুম। এইটাই আমার প্রেপারেশন ছিল ওনার কাছে। এবং ওয়ার্কশপসে আমি খুব একটা বিলিভ করি না। ওয়ার্কশপটা আমার মনে হয় যে ইউনো ইট ইজ মোর গেটিং টু নো দ্য ক্যারেক্টার ফ্রম দ্য ক্যারেক্টার। ডিরেক্টর। হুম হুম দ্যাট ইজ হুম হোয়াট হুম। মাই ওয়ার্কশপস আর। ইয়া, টু বি অন দ্য সেম পেজ। কারেক্ট, অ্যাবসলিউটলি, ইয়া। আমরা ডিমেনশিয়ার মতন একটা এত সেন্সিটিভ অসুস্থতা নিয়ে কথা বলছি, এই চরিত্রটা নিয়ে কথা বলছি। আমার একটা জিনিস খুব মনে হয়েছে, সেটা শুধু তোমার সিনেমার ব্যাপারে নয়, এরকম ধরনের যখন কোনো সিনেমা হয় যে কোনো রকম মানসিক অসুস্থতা নিয়ে, সেটাকে না একটা করুণা বা কষ্টের মধ্যে দিয়ে পোট্রে করা হয়। ইউনানিমাস একটা পোট্রিয়াল এটা। কিন্তু তোমার ছবিতে এই পার্সপেক্টিভটা একেবারেই হুম, সেটা নয়, তুমি একটা কারেক্ট। প্যারাডাইম শিফট করেছো। এটা কি ডে ওয়ান থেকে তোমার কনসিয়াস ডিসিশন ছিল, নাকি স্ক্রিপ্ট লিখতে লিখতে এটা অর্গ্যানিক ভাবে ডেভেলপ হতে হতে গেছে? হ্যাঁ, এটা খুব ঠিকই বললে যে ইনফ্যাক্ট ছবিটা রিলিজ করার আগে আই ওয়াজ ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট মানুষ কিরম ভাবে নেবে। বিকজ হুম, আজকাল সবাই এন্টারটেনমেন্ট বলতে নাচ গান, এই মোটা দাগের মেলোড্রামা, এক্স্যাক্টলি, এইসব না হ্যাঁ। থাকলে ছবি হ্যাঁ, চলে না। বাট সত্যি তাই। আমার মনে আছে যে যখন এই প্রথম মুম্বাইতে মামি ফিল্ম ফেস্টিভ্যাল, মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালের স্ক্রিনিংটা হয়, ছবিটা শেষ হওয়ার পর সৈয়ফ আলী উনি এসেছিলেন দেখতে। হুম হুম। সৈয়ফ আমাকে বলে যে ইট ইজ এ স্ট্রেঞ্জ মুভি ওয়ের ইট ইজ বেসড অন সো কল্ড, যেটা তুমিও বললে, একটা অসুস্থতা নিয়ে, বাট ইট ওয়াজ নট অ্যাবাউট দ্যাট। ইট হ্যাজ এ রাইট। স্ট্রেঞ্জ ফিল গুড ফিলিং আফটার দ্য ফিল্ম এন্ডস।
এবং সেটাই আমি চেয়েছিলাম। সো হুম সেফ একদম বলার পরে আমি বললাম যে দ্যাট ইজ হোয়াট আই এক্স্যাক্টলি ওয়ান্টেড, যে উই শুড নট ট্রিট দিস অ্যাজ এ ডিজিজ অলসো, মানে এটা মানসিক অসুস্থতা আমরা কেন বলছি, হুম ওয়াই হুম ডোন্ট উই সি ইট ফ্রম হার পার্সপেক্টিভ, শর্মিলা ঠাকুরের পার্সপেক্টিভ থেকে, মিসেস হুম সেনের, হুম সরি মিসেস সেনের পার্সপেক্টিভ থেকে, এবং তার জন্য একটা ওভারকামিং অফ দিস ট্রমা, সেইটার একটা ফিল আমি আনতে চেয়েছিলাম। সো হুম আই এম গ্ল্যাড যে তুমি এটা লক্ষ্য করে বললেও, বিকজ দ্যাট ওয়াজ মাই অবজেক্টিভ অলসো ইন দ্য ফিল্ম। অ্যান্ড হ্যাঁ, ইট ওয়াজ ভেরি কনসিয়াস ফ্রম দ্য ভেরি বিগিনিং দ্যাট আই ডিড নট ওয়ান্ট টু একটা কষ্টের ছবি যেটা আমরা, হ্যাঁ হ্যাঁ ইউনো, I wanted people to empathize with her character but not হুম sympathize, মানে কারেক্ট sympathy জানানোর দরকার নেই, but of course I wanted them to, everyone and to empathize with। এবং হুম তারপরে টু বি ভেরি অনেস্ট শিল্পা, এটা কলকাতায় বা ভারতবর্ষের নানান জায়গায় রিলিজ করার পর বক্স অফিস রেসপন্স দেখে আমিও একটু অবাক হয়ে গেছিলাম, বিকজ আমি রিলিজের আগেও শর্মিলা ঠাকুরকে বলেছিলাম যে আমি জানি কাবুলিওয়ালা অনেকে দেখবে বিকজ ইট হ্যাজ ইমোশনাল কন্টেন্ট অ্যান্ড, হ্যাঁ হ্যাঁ এই ছবিটা নিয়ে কিন্তু আমি একদমই, আই ডিডন্ট নো হাউ দ্য অডিয়েন্স উইল রিয়াক্ট। দেখো এরকম আগেও ছবি হয়েছে, খুব ভালো হুম ছবি হয়েছে, ফর এক্সাম্পল ময়ূরাক্ষী তোমরা জানো বোধহয়, হ্যাঁ সনিৎ এবং হ্যাঁ হ্যাঁ প্রসেনজিতের মতন, বাট একদম চলেনি। হুম এবং আম, আরেকটা ছবি হয়েছিল শ্রাবণের ধারা বলে, অন দিস ইস্যু, একদমই চলেনি। বাট দেখো অ্যাজ এ ফিল্ম মেকার উই অলসো ওয়ান্ট পিপল টু সি ইট, মানে যতই অফকোর্স ভালো ছবি হোক বা হোয়াট এভার। সো to be very honest, I was very, very pleasantly surprised by the reaction of the audience। এবং আমার মনে হয় যে নট অনলি টাচড অনেকের পার্সোনাল ঘটনা, অনেকে বলে যে আমার মার কথা মনে পড়লো বা বাবার কথা মনে পড়লো বা হোয়াট এভার, কিন্তু এই যে ভালো লাগাটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অলসো, অ্যান্ড আই ফিল ব্লেসড দ্যাট উই অল অ্যাজ এ টিম কুড কমিউনিকেট দ্যাট টু দ্য অ্যাবসলিউটলি অডিয়েন্স। ইয়া। একদম তুমি খুব সুন্দর একটা কথা বললে। ভালো লাগা বা চরিত্রকে মানে আহারে বলা, মানে কারেক্ট। সিনেমাটা দেখার পরে অ্যাবসলিউটলি। আহারে, এটা কারেক্ট। বলাটা খুব ইজি, কিন্তু তার পার্সপেক্টিভে তার অ্যাবসলিউটলি। পৃথিবীটাকে চেনাটা ইটস নট আ ভেরি ইজি জব টু ডু। কারেক্ট। অ্যান্ড অ্যাজ আ ফিল্ম মেকার তুমি এবং তোমার গোটা টিম, বিকজ কারেক্ট। সিনেমা ইজ আ শিওর। কালেকটিভ শিওর। আর্ট ফর্ম, সবাই সেটা করতে সাকসেসফুল হয়েছে। দ্যাট ওয়াজ আ ভেরি ইন্ট্রিগিং ফ্যাক্টর টু মি। তাই কারেক্ট। জন্য আমার মনে হয়েছিল যে তোমার সাথে যখন আড্ডা হবে আমি ডেফিনেটলি এটা জিজ্ঞেস করতে চাই হুম। যে ওয়াজ ইট আ কনসিয়াস ডিসিশন ফ্রম দ্য ভেরি বিগিনিং, কারণ ইটস ভেরি কারেক্ট। ডিফিকাল্ট, ইটস আ হুম। ভেরি থিন লাইন। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ ফর টকিং অ্যাবাউট। এবার একটু ঋতুদির কথায় আসি, কারণ ঋতুদি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, নট জাস্ট অন স্ক্রিন বাট শিওর। অলসো অফ স্ক্রিন, কারণ ঋতুদি ইজ দ্য প্রডিউসার অফ ইয়োর ফিল্ম। কিন্তু চরিত্রের কথায় আসি, মোর দেন আ প্রডিউসার, ঋতুদির চরিত্রটা কেমন যেন মাঝে পড়ে আছে, মানে সে শিওর। অতীতেও নয়, আবার সে পুরোটা বর্তমানেও আসতে পারছে না। তো এরকম একটা চরিত্রের জন্য ঋতুদিকে কি ব্রিফ ছিল তোমার? সি, আমার মনে হয় যে নট অনলি ঋতু বাট ইন্দ্রনীলের ক্যারেক্টারটাও, যদি তুমি অ্যাবসলিউটলি। ফর এক্সাম্পল ঋতুর যেহেতু কথাটা বললে, তুমি যদি ছবিটার যেরম ভাবে এটার ফ্লোটা হচ্ছে, হুম ইনিশিয়ালি ঋতুর ক্যারেক্টারটা ভীষণ বদার্ড উইথ ফ্যামিলি, সরি, হুম হুম অফিস স্ট্রেস, অফিসে একটা বিশাল ঝামেলা হয়েছে, অ্যান্ড শি ইজ দ্য গো গেটার ইন দ্য রিলেশনশিপ অলসো। ইন্দ্রনীলের চরিত্রটা বরঞ্চ মোর লেড ব্যাক অ্যান্ড কাম অ্যান্ড হোয়াট এভার। ঋতু ইজ ভেরি হ্যাসেলড উইথ একটা অফিসের প্রবলেম শুরু হয়েছে, তার মধ্যে শি কামস টু নো ওর মার এই অসুস্থতার কথা প্রথমবার এসে, যদিও আবার হুম এসছে 80 বছর সেলিব্রেশনে, বার্থডে। সো ইট স্টার্টস অফ উইথ আ কেওস ইন হার ক্যারেক্টার, হুম 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 বাট অ্যাট দ্য এন্ড, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ে দ্য ফিল্ম এন্ডস, ঋতুর ক্যারেক্টারটা কিন্তু একটা তুমুল চেঞ্জ অফ পার্সপেক্টিভ যায়, হুম ওয়ের হুম শি অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট টু দ্য সিচুয়েশন অফ আর মাদার। এবং লাস্টে যখন ওর অফিসেরও একটা ভীষণ ইম্পর্টেন্ট ফোন আসে আমেরিকার থেকে, ও তখন কিন্তু ফোনটাও ধরে না, যে অফিস ছাড়া থাকতে পারছিল না, ঝগড়া করছে ফোনে, জুম মিটিং করছে। সো there was a very crucial point in the film যেখানে পুরোনো স্টোর রুমটায় যায় ঋতু, এবং পুরোনো দিনের ওদের সবগুলো হারমোনিয়াম বা মার হারমোনিয়ামটা বা ওদের ওষুধের বাক্স, আর্নিকা,
বোরোলিন এইগুলো করে, পুরোনো ম্যাগাজিন, খেলার ম্যাগাজিন ওর বাবা পড়ত। সো তখন ইফ ইউ সি, ওখানটায় কিন্তু দ্য পিভট পয়েন্ট অফ ঋতুপর্ণাস ক্যারেক্টারাইজেশনটা, যেখানে আস্তে যখন ইন্দ্রনীল বলেও তোমার পুরোনো দিনে ফিরে যেতে ইচ্ছে করছে, টু লিভ উইথ দ্য পাস্ট। এর আগে কিন্তু আমরা দেখেছি যে শি ওয়াজ দ্য গো গেটার, ইউনো, এই এখনকার যে ফাস্ট পেসড লাইফের কথা বললাম। And so, in a sense, I would say that I would একটু ডিসএগ্রি উইথ ইউ ইন দ্য সেন্স দ্যাট ইট ওয়াজ নট যে পুরো ছবিটাতেই ওর এইটা ছিল। সো এই ট্রান্সফরমেশনটা পুরো ছবিটায় ছিল, যেখান থেকে এই যে টার্ময়েল থেকে একটা অদ্ভুত পিসে, মেন্টাল পিসে আসা টুয়ার্ডস দ্য এন্ড। এবং ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্কটাও কিন্তু একটা জায়গায় তখন একটা অ্যাকসেপ্টেন্সে যায়। অ্যান্ড দিস ওয়াজ ব্রট অ্যাবাউট থ্রু দ্য পাস্ট, যেটা বললাম না, ইউনো। এবং শর্মিলা ঠাকুরের ক্যারেক্টারটা, মিসেস সেন, ওর মার ক্যারেক্টারটা ওয়াজ দ্য অ্যাঙ্কার থ্রু উইচ দিস ট্রান্সফরমেশন হ্যাপেন্ড ইন ঋতুপর্ণাস ক্যারেক্টার ইন দ্য ফিল্ম। বেশ কিছু মোমেন্টের কথা তুলে বললে, থ্যাংক ইউ ফর দ্যাট। হুম। সেই আহ, সেটার সেগওয়ে করেই বলতে চাই, এরকম কি কোনো মোমেন্ট আছে সিনেমার মধ্যে, আহ, ঋতুদির রেফারেন্সে বলছি, যেটা দেখে তোমার মনে হচ্ছে যে এই দৃশ্যটা বা এই মুহূর্তটা শুধু ঋতুপর্ণা সেনগুপ্তই করতে পারে? না, আমার মনে হয় যে এই চরিত্রটাই, পুরো চরিত্রটাই ঋতুপর্ণা ছাড়া ঋতুপর্ণাই করতে পারে। মানে কোনো হুম, পার্টিকুলার সিনের কথা বলবো না, বাট ঋতু অ্যাজ আ পার্সন, ওর মধ্যেই ট্রেড গুলো আছে। ফর এক্সাম্পল বলছি যে আমি ঋতুকে তো খুব ভালো বন্ধু আমার, ভীষণ শি অলওয়েজ ইনটু সামথিং, এইটা ম্যানেজ হুম, করছে, ওইটা ম্যানেজ করছে এখানে। অ্যান্ড ইউনো, এই অনুষ্ঠানে যাচ্ছে, শুটিং চলছে, এই আমি মাঝে মাঝে ভাবি যে হাউ ক্যান শি ম্যানেজ সো মেনি। ম্যানেজ সো সিরিয়াসলি। কিন্তু আবার ওর মধ্যে একটা অদ্ভুত কোমলতা আছে, উইচ হুম, একটু কাছে গেলেই সেটা বোঝা যায়। এবং তুমি যদি দেখো এই চরিত্রটাও এক্স্যাক্টলি লাইক ঋতুপর্ণা, হু শি ইজ অ্যাজ এ পার্সন। শি ইজ আ গো গেটার, নয়তো এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হওয়া যায় না, আনডাউটেডলি। ওই হুম, সবগুলো আছেই। বাট এখনো আমি যেটা ঋতুকেও বলি, এত কিছুর পরেও, কত বোধহয় 35 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, আর এই ফিল্ম ওয়ার্ল্ডটা ইজ নট অলওয়েজ আ প্লেজারেবল প্লেস। অনেক নট এট অল। কম্পিটিশন, ঈর্ষা, এইসব থাকে, কিন্তু তার মধ্যেও এই যে একটা ওয়ার্মথ এবং কোমলতা রেখে দিয়েছে, এবং সেইটা আই ওয়ান্টেড টু ট্যাপ ইন দ্য ক্যারেক্টার অলসো। হুম, তো হুম, ওখানে ঋতুপর্ণার সঙ্গে একটা ভীষণ মিল আছে চরিত্রটার সঙ্গে, ঋতুপর্ণা অ্যাজ এ পার্সন আর কি। Yeah. এবার চলে আসি, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে একটা জিনিস, যেটা আমার মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট পার্ট তোমার ছবির। সেটা হচ্ছে যে বাড়িটায় শুটিংটা হয়েছে। হুম। আমার মনে হয়েছে যে মিসেস সেনের চরিত্রটার মতোই বাড়িটাও Absolutely. ইকুয়ালি ইম্পর্টেন্ট, কোনো কম নয় বেশি হুম। নয়, ইটস ইটস প্যারালাল। আমায় একটা কথা বলো, যে তুমি কি এক্স্যাক্টলি এরকম বাড়ি এনভিশন করেছিলে স্ক্রিপ্টটা লেখার সময়, এবং তোমার মানে তুমি হ্যাঁ, তুমি যে বাড়িটা পেয়েছো সেটা কি, ডিড দ্যাট মিট ইয়োর ভিশন? একদমই। মানে এটা বাড়িটা নিয়ে অনেক গল্প আছে, ইন দ্য সেন্স আমি যখন স্ক্রিপ্টটা লিখছি একদমই এরকম ভেবে একটা বাড়ি, এবং অনেক রিকোয়ারমেন্ট ছিল, সামনে একটা নদী হতে হবে, তার মাঝখানে একটা গ্যাপ, মানে একটা লন মতো থাকবে, তারপরে বাড়িটা শুড বি ডিল্যাপিডেটেড, ওই কিরম ভাবে ওই মানে ব্রিক্স গুলো বেরিয়ে গেছে বাড়িতে, যেরকম পুরোনো বাড়িতে হয় না, যেগুলো হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। এতে। এবং আইডিয়ালি যে ধরো গাছও হয়ে গেছে, মানে আহ, এবং উই ইউজ দ্যাট ইন দ্য ফিল্ম অলসো, যে রুটস হুম, গুলো বাড়ি দিয়ে ক্লাইম্ব করছে। এবং একটা সময় আমি বলেছিলাম যে তখন শর্মিলা ঠাকুরের ডেট ফিক্স হয়ে গেছে, ঋতুপর্ণার সব আমাদের রেডি, আমি বলেছিলাম যে তখন আমি বাড়িটা পাচ্ছি না, আমি শুটিং করতে পারবো না, মানে বিকজ ইট ইজ সাচ ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এবং একটা ইন্টারভিউতে শর্মিলা ঠাকুর বলে যে আমরা তো কেউই না, সুমনের বাড়িটাই সব থেকে ইম্পর্টেন্ট ছিল। বাট আফটার সিইং দ্য ফিল্ম, আ লট অফ পিপল তোমার মতো বলেছে যে বাড়িটা এত ইম্পর্টেন্ট। আমরা হ্যাঁ, মানে হুম। নয়তো আমার মানে মূল যে বক্তব্যটা সেটা আসতোই না বাড়িটা ওরকম না যদি, পেলে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। সেইটা আমি বলবো, আমার একজন অ্যাসিস্ট্যান্ট বাপ্তান বলে, ও প্রথম এই রেফারেন্সটা দেয়, এটা একটা অ্যাবান্ডেন্ড জুট মিলের বাড়ি। তার আগে আমার যে আচ্ছা। প্রোডাকশনের টিম, দীপঙ্কর বলে আমার যে প্রোডাকশনের হেড, ও প্রায় আমরা অল ইন্ডিয়া সার্চ করেছিলাম বাড়িটার জন্য, মানে বেনারসে, এই ওই কোথাওই পাচ্ছিলাম না।
মানে হুম তারপরে বাপ্তান এই বাড়িটার কথা বলে, এবং ওখানে গিয়ে দেখি যে এটা শুট করার মতো অবস্থায় না। ফার্স্ট অফ অল ওটা পারমিশন পাওয়া, তখন আচ্ছা ঋতুপর্ণা আচ্ছা ইউজড হার কানেকশন এন্ড অল, ওটা পারমিশন বার করা। অ্যান্ড আমার আর্ট ডিরেক্টর যে তন্ময় চক্রবর্তী, ওর সঙ্গে আমরা করে কিরম ভাবে ভেতরটা, বিকজ ভেতরটা আর কি পুরো ওই মানে ধরো 10 বছরের ডিলাপিডেটেড ধুলো ময়লা এই জংলা বাড়ি ছিল হুম একটা, হুম হুম। ওটাকে তারপরে করা হলো, মানে রিফারবিশ করা হলো ইন এ সেন্স। সুমনদা, এটা কোথায়? কলকাতা থেকেই টিটাগড়, ও টিটাগড়। আচ্ছা, টিটাগড়ে। ওকে ওকে। Yeah. আচ্ছা সুমনদা, যেহেতু সময় আমাদের খুব লিমিটেড, তাই আই এম জাম্পিং আ লিটল বিট হিয়ার। আমি কমিউনিকেশনের মানুষ, আমি কমিউনিকেশন পড়িয়েছি, ফিল্ম স্টাডিজ পড়েছি একটা সময়। তাই সিনেমা আমার আমার এক্সিস্টেন্সের একটা পার্ট। তো সিনেমার ব্যাপারে কথা বলবো, আর সেটা টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো না, আমার ইনকমপ্লিট লাগে। যেহেতু সময় কম, তাই সবকিছু তো আমরা কভার করতে পারবো না, কিন্তু দুটো অ্যাসপেক্ট কভার না করলে দিস ইজ ইনকমপ্লিট ফর মি। একটা হচ্ছে যেভাবে তুমি পুরাতনের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটাকে ডিজাইন করেছো, তাতে সিনেমাটোগ্রাফার রবি কিরণ আইগিরির একটা নিশ্চয়ই বিশাল বড় পার্ট আছে। হুম হুম। সেটা নিয়ে তুমি যদি একটু বলো। তার কারণ হচ্ছে এই যে মেমোরির কথা তুমি বললে, এবং সেটা একটা মানুষের বর্তমান, দুটো হুম। অসম্ভব কন্ট্রাডিক্টরি দুটো থট প্রসেস। এটাকে কিভাবে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে প্রেজেন্ট করেছো? হাউ ওয়াজ দ্যাট থট প্রসেস বিহাইন্ড দ্য সিনেমাটোগ্রাফি? হ্যাঁ, আমার মনে হয় যে লাইক কাস্টিং, আমার মনে হয় ক্রু অলসো ইট ইজ লাইক কাস্টিং, মানে আমরা যেটা অ্যাবসলিউটলি। অ্যাক্টরদের বলি। এবং এই ছবিটা যখন আমি ভাবতে শুরু করি, রবি কিরণের সঙ্গে আমি একটা হিন্দি ছবিতে কাজ করেছিলাম, ও বাংলা ছবি করে না টিপিক্যালি, হুম হুম বাট অ্যাজ এ পার্সন উই গেট অ্যালং ভেরি ওয়েল। এবং আমার মনে হয় যে ও আমাকে, পরস্পর দুজনে দুজনকে বুঝি খুব, মানে অ্যাজ আ হিউম্যান হুম বিং। এবং রবির মধ্যে সেই ট্রেড গুলো আছে, রবি কিরণের মধ্যে। ফর এক্সাম্পল, হি ইজ ফ্যাসিনেটেড উইথ ফিল্মে শুট করা, ইভেন স্টিল ফটোগ্রাফি। এবং ওর মধ্যে একটা এই পুরাতন ব্যাপার আছে, যদিও হি ইজ এ ভেরি বিগ সিনেমাটোগ্রাফার ইন বম্বে, হিন্দি ছবি করছে, বড় বড় হুম সব করে। বাট so I wanted that mindset of a DOP also, ওই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ যেটা বললে। এবং আমরা আস্তে আস্তে আমরা কথাবার্তা বলতে বলতে অনেক কিছু আম, ও কন্ট্রিবিউট করে, কিরম ভাবে শুট করার, কিরকম পেসে। এবং শুধু রবি না, আমি বলবো যে আমাদের যে এডিটর আদিত্য বিক্রম সেনগুপ্ত হ্যাঁ। এবং অলকানন্দা দাশগুপ্ত। সো এই এই ফর এক্সাম্পল, আমি যখন স্ক্রিপ্টটা লিখছি, অলকানন্দা দাশগুপ্তর মিউজিক মাথায় রেখে আমি স্ক্রিপ্টটা লিখি। আগেন অলকানন্দা ওই বাংলা ছবিতে করে না, বুদ্ধদেব করে না, দাশগুপ্তর হ্যাঁ। নেই। এক্স্যাক্টলি, হ্যাঁ। ও হিন্দিতে এখন খুব ভালো কাজ কাজ করছে। করছে, হ্যাঁ আহ, হ্যাঁ হ্যাঁ। জানোই বোধহয় ওই অনুরাগ কাশ্যপের অনুরাগ সিক্রেট কাশ্যপের কেস, সাথে, এক্স্যাক্টলি, হ্যাঁ। বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে কাজ হ্যাঁ করে। হ্যাঁ। কিন্তু ওর মিউজিক আমার এত ভালো লাগে। এবং অসাধারণ মিউজিক। আমার মনে হয়েছিল যে এই ছবিটার এই ভিজুয়াল বা অডিও ল্যাঙ্গুয়েজ হুম cannot be done without them who actually understand who I am, and I also know why I need them. So হুম। এই সব মিলিয়ে, সো ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ শুধু না, আমি বলবো ইভেন দ্য মিউজিক অ্যান্ড অডিও সবকিছু মিলেই অ্যাবসলিউটলি। আর কি। হ্যাঁ সো এইরকম ভাবে পুরোটা আমি স্ট্রাকচার করি আর কি, হ্যাঁ। কাস্ট আমার এইগুলো। ইনফ্যাক্ট মানে নেক্সট প্রশ্নটাই এডিটিং নিয়ে ছিল। হুম তার আগে একটা জিনিস আমি আমি বলতে চাই, এটা আমার অবজারভেশন। যে কোনো এরকম ধরনের যখন মানসিক অসুস্থতা নিয়ে একটা কোনো সিনেমা হচ্ছে, একটা খুব টেন্ডেন্সি, যেরকম আগে বললাম যে একটা করুণার জায়গা থাকে। আবার টেকনিক্যালিটিস যদি আমি বলি, ভীষণ ল্যাক করে যায় আফটার আ পয়েন্ট। হুম। ফিল্মের পেস ভীষণ ডাউন হয়ে কারেক্ট যায়, অ্যান্ড ইট কারেক্ট। অলসো ব্রিংস ডাউন দ্য ভিজুয়াল শিওর। এক্সপিরিয়েন্স। অ্যাবসলিউটলি। সেটাও আগেন ওয়াজ আ রেভেলেশন এই হুম ক্ষেত্রে। আহ, সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই ভাবলাম আমি তোমার সাথে একটু ভিজুয়াল হুম ল্যাঙ্গুয়েজটা নিয়ে ডিসকাস করি। অ্যান্ড কাটিং ফ্রম দ্যাট আগেন এডিটিং, যেটা বলা হয় যে এডিটিং টেবিলে সিনেমার আবার হুম পুনর্জন্ম হয়। হুম ডিরেক্টর আগে করে দেয়, তারপরে এডিটিং ইজ আনাদার ফেজ, যেটা হুম ভীষণ ভীষণ ক্রুশাল। এবং তোমার এডিটর হচ্ছে আদিত্য বিক্রম সেনগুপ্ত, ওয়ান অফ মাই আনাদার ভেরি ফেভারিট ডিরেক্টরস। আমি মনে হয় সারা জীবনে যদি আমাকে বলা হয় যে টপ 5 ফিল্মস মেনশন করো, আসা তার যাওয়ার মধ্যে মাঝে। আসা যাওয়ার মাঝে থাকবেই, আনডাউটেডলি। নিশ্চয়ই। ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, মানে মায়ানগর, কিছুদিন আগেই দেখলাম।
আদিত্য বিক্রম সেনগুপ্ত অ্যাজ অ্যান এডিটর কিরকম? আমরা ফিল্ম মেকার হিসেবে তো দেখেছি। ফার্স্ট অফ অল এই সব ছবিগুলো এডিট কিন্তু আদিত্য বিক্রমই করেছে, ও নিজের এক্স্যাক্টলি। ছবিগুলো ওই হ্যাঁ, করে। হ্যাঁ, রাইট, এবং রাইট, ওই রাইট। আদিত্য বিক্রমের সঙ্গেও আমার একটা পার্সোনাল লেভেলে অনেক রকম কথা হয় আমাদের, এটা হুম, লাস্ট 10 বছর ধরেই। এবং ও নিজেই বলেছিল যে সুমনদা, তোমার কোনো ছবি আমি এডিট করতে চাই বা শুট করতে চাই। হ্যাঁ, ও নিজে শুটও করে, মানে হ্যাঁ, হ্যাঁ, ডিওপি, খুব ভালো ডিওপিও। সো রাইট। যখন ও গল্পটা শোনে, আমি বললাম যে আমি আদিত্য এরকম একটা ছবি করছি, পুরাতনের গল্পটা বললি, তখন হি ভলেন্টিয়ার যে প্লিজ এটা আমি এডিট করি। এবং ও, সেইটা খুব ভালো, আচ্ছা। বিকজ দেখো, আহ, একটা লয় থাকে একটা পুরো সিনেমা, হ্যাঁ। এবং পার্টিকুলারলি পুরাতন ছবিটা যেই লয়ের ছবি, ভেরি মাচ লাইক আদিত্য বিক্রমের মায়ানগর বা আসা হুম, যাওয়ার মাঝে বা হুম, এরকম। হুম, So he will understand the pace and the rhythm that is হুম, needed for this film. এবং তুমি যেটা ঠিকই বললে যে তুমি যদি ওর ছবিগুলো দেখো, it is so called slow paced, but you will never feel bored না। because it is visually so strong, হুম, হুম, and একের পর এক ইমেজারি গুলো যেরকম ভাবে এডিট করা, সো খুব ওই খাপে খাপ মিলে গেল আর কি। যখন আদিত্য বললো যে আমি এটা এডিট করি, আমি বলছি অফকোর্স করো। এবং আদিত্য আবার রবিকে খুব ভালো চিনতো, দে ওয়ার্ক বোধহয় আগে কিছুতে। সো পুরোটি আদিত্যর মিউজিক আসা যাওয়ার মাঝের করেছিল অলকানন্দা হুম, হুম, দাশগুপ্ত। হুম, সো কারেক্ট। ওরা দুজনে দুজনকে খুব চিনতো হুম। আগের থেকেই। সো এইরকম ভাবে আদিত্যর চয়েসটাও আর কি। এবং আই নিউ দ্যাট হি ক্যান ব্রিং, নট অনলি নোয়িং মি, বাট যেই লয় এই ছবিটা হওয়া দরকার আর হুম, কি, হুম। সেইটা। Uh, uh, was Aditya part of the script writing as well? নো, না একদম প্রথম নো, থেকে ছিল? আচ্ছা, না, আচ্ছা। He came as an editor for the film. Okay, কারেক্ট। okay. এবার একটু সুইচ করি গিয়ার, কারণ আই এম অলসো মাইন্ডফুল অ্যাবাউট অফ হুম, ইয়োর টাইম। হুম, একটু বলো তোমার তোমার প্রসেসটার কথা নিয়ে একটু আলোচনা করি। আমরা সবাই জানি তুমি এখানের একটা ইউনিভার্সিটিতে, ফ্লোরিডার একটা ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক, এবং তার সাথে সাথে এরকম একটা ফুল ফ্লেজেড ফিল্ম ডিরেকশন প্যারালাল ক্যারিয়ার তুমি অনেক বছর হলো চালিয়ে নিয়ে যাচ্ছ। এই যে একাডেমিয়ার দায়বদ্ধতা এবং এই চলচ্চিত্র নির্মাণের একটা ক্রিয়েটিভ প্রসেস, এই দুটো পুরো আলাদা দুটো প্রসেস। এর মধ্যে তোমার মানসিক সুইচিং কিভাবে কিভাবে করো আর কি অন ডে টু ডে লাইফ? হ্যাঁ, এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে। ফার্স্ট অফ অল, আমি কোনো জীবনে কিছুই দায়বদ্ধতার থেকে করাটা মানে ইউ উইল ডু আ ব্যাড জব অফ দিট। সো অ্যাবসলিউটলি। দেখো, হ্যাঁ। আমার এখানে থাকাটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি বোধহয় শুধু কলকাতাতে থাকতে, এবং আমি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি জগৎ দেখেছি, সেখানে না সবাই ওই জগৎটাতেই খালি থাকে, মানে ফিল্মের। এবং কার কি বক্স অফিস হলো, কে কার পরের ছবিতে কে কাস্টিং করবে, কি এই হুম, এই সব। সো আমার মনে হয় যে ওটার থেকে আমার একটা গ্যাপ দরকার, বিকজ একটা ফিল্ম মেকারের ভিশনের জন্য ইউ নিড জীবনের উপাদান। এবং হুম, হুম, আমেরিকাতে থাকলে আমার মনে হয় যে অ্যাওয়ে ফ্রম দ্য লাইম লাইট অফ আ ফিল্ম মেকার অর হোয়াট এভার, এখানে আমার আম, পড়াশুনো বা আমি যখন স্ক্রিপ্ট লিখি, আমি কলকাতায় লিখতেই পারি না। আমি এখানে আমার বাড়িতে বসে আমি স্ক্রিপ্ট লিখি, ওখানে হুম, গিয়ে জাস্ট এক্সিকিউটেড। এবং হুম, এই দুটো আমার কাছে তো ভীষণ, এখন পর্যন্ত ভীষণ পরিপূরক, রাদার দ্যান বাইটিং ইন টু ইচ আদার্স টাইম। রাইট। বিকজ আমি বললাম না যে এত কিছুর পরে যে পুরাতন রিলিজ করলো, এত পার্টি শার্টি, এত বক্স হুম, অফিস হলো, হুম, এখানে এসে এই যে ডিফারেন্ট পার্সোনা, ইট আই থিঙ্ক এনরিচেস মি অলসো অ্যাজ এ পার্সন। ওইসবের থেকে দূরে এবার আমি আস্তে আস্তে নিজের পরের ছবির স্ক্রিপ্ট লিখছি, আবার হুম, পরের ছবি হুম, যখন করতে যাব তখন এবং এখন অব্দি আই এনজয় টিচিং অ্যান্ড ডুইং রিসার্চ ইন ইকোনমিক্স অ্যাজ ওয়েল অ্যাজ ডুইং ফিল্মস। তখন মনে হয়েছে যে অফকোর্স আমি যদি শুধু ফিল্ম বানাতাম, তাহলে হয়তো বছরে আমাকে 3-4টে ছবি বানাতে হতো, বা দুটো হুম, তিনটে ছবি, হুম, হুম, জাস্ট ফর ফাইন্যান্সিয়াল রিজনস। এখন আমার সেই দায়বদ্ধতাটা নেই যে ফাইন্যান্সিয়াল রিজনের জন্য আমায় করতে। একদম। সো আনলেস হুম, আই এম ভেরি ইন্সপায়ার্ড ইন ডুইং আ ফিল্ম, আই হুম, উইল নট ডু ইট। সো সেই correct. সুবিধাটাও আমাকে দেয়, বিকজ আই ডোন্ট হ্যাভ টু জাস্ট আর্ন মাই লিভিং ফ্রম ফিল্মস। রাইট। তো এরকম ভাবেই তো লাস্ট আমার জানি না 20 বছর মতো হয়ে গেল। Yeah. তোমার অর্থনীতির গবেষণায় অফকোর্স একটা অ্যানালিটিক্যাল মাইন্ডসেট লাগে। সেটা কি সামহাও তোমার স্ক্রিপ্ট রাইটিং বা চরিত্র বিশ্লেষণে
প্রভাব ফেলে নট আমার রিয়েলি। আচ্ছা, করে। কিছু কিছু ছবিতে হয়তো হতে পারে, বাট হুম হুম হুম। যখন একটা কাদম্বরী বানাচ্ছি বা পুরাতন বানাচ্ছি, সেটাতে ইকোনমিক্স এর কোনো ওকে। সম্পর্ক নেই, হুম। একদম। So, ওকে। আচ্ছা, একটা জিনিস বলো, এটা আমার অবজারভেশন, আই মাইট বি কমপ্লিটলি রং। তোমার ফিল্মোগ্রাফি দেখলে দেখা যায় যে তুমি নোবেল চোর থেকে শুরু করে অমর্ত্য সেনের ওপর ডকুমেন্টারি দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এর মধ্যে একটা অর্থনীতির জগতের বিষয়গুলো উঠে আসে। সেটা কি তোমার সচেতন চয়েস? না, একেবারেই। আচ্ছা আচ্ছা। ওকে। এবারে চলে আসি যেই কোয়েশ্চেনটা আমি স্ট্যান্ড বাই রেখেছিলাম, আমি হুম ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে তোমায় কিছু প্রশ্ন করব ভেবেছিলাম। আমাদের চ্যাট বক্সে পারমিতা, থ্যাংক ইউ ফর শেয়ারিং, হুম। দেবাদ্রিতা দাস পুনে থেকে জিজ্ঞেস করেছে, ইন্দ্রনীল সেনগুপ্তর জায়গায় আর অন্য কাকে আপনি ইমাজিন করতে পারেন ক্যারেক্টারটার জন্য, আই মিন এই যুগের অভিনেতাদের মধ্যে, সেম ফর ঋতুপর্ণা সেনগুপ্তর রোল। ঋতুপর্ণারটা তো আমি বললাম, মানে আমি তো কাউকে আহ, দেখতে পাচ্ছি না হুম ঋতুপর্ণার রোলটা। আহ, ইন্দ্রনীলেরটা, টু বি ভেরি অনেস্ট, ওয়েন আই অ্যাপ্রোচড ইন্দ্রনীল, it is because of his looks and এটা একটা রাজীব কুরিয়াকোস, একটা অবাঙালি ক্যারেক্টার। তো আমার ওই ইন্দ্রনীলের মধ্যে দেখবে একটা ওইরকম একটা বহেমিয়ান স্ট্রিক আছে ওর হ্যাঁ লুকের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। বাট অভিনেতা হিসেবে আমার যে আগে ওকে অতটাও পছন্দ হতো, হি ওয়াজ এ গুড অ্যাক্টর, বাট হুম এইটাতে কাজ করে আই ওয়াজ জাস্ট টেকেন অ্যাব্যাক। আমাকে হুম অনেকে বলেছে মানে এত ফ্লুয়েন্ট অভিনয়, এবং সো দ্যাট ওয়াজ আমার কাছে দ্য বিগেস্ট রেভেলেশন অফ হুম ওয়ার্কিং হুম উইথ ইন্দ্রনীল। এত ভালো অভিজ্ঞতা হয় ওর সঙ্গে কাজ করে, এত সিনসিয়ার, এবং লুকস তো ছেড়েই দাও, বাট যেই সূক্ষ্মতাতে ও ক্যারেক্টারটার চরিত্রায়ন করেছে। সো দেখো, বললো যে অন্য আর কাকে আমি ভাবতে পারতাম, বোধহয় যিশু, যিশু সেনগুপ্ত হুম হুম could have done a good role, good হুম। job of the character also. Yeah. ওকে। সুমনদা, হোয়াটস ইয়োর নেক্সট প্রজেক্ট, হোয়াট ক্যান উই এক্সপেক্ট? আমি একটা কমেডি করার ইচ্ছে পরে, সো ওয়াও। তো সেইটা আমি হোপফুলি নেক্সট ইয়ার করবো আর কি। আমি সবাই ওকে বলেছি ওকে। আমি খুব সিরিয়াস ছবি বানাচ্ছি, সো দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু সি। আচ্ছা, চ্যাটে আর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, দেবাদ্রিতাই করেছেন, রাজেশ শর্মার ব্যাপারে কি মনে হয় আপনার এই ক্যারেক্টারটির জন্য? হ্যাঁ, কাম টু থিঙ্ক অফ ইট, রাজেশ শর্মাও বোধহয় আহ, ভালো করতো, বাট আই ডোন্ট নো রাজেশ কতটা। দেখো, আমার ক্যারেক্টারটার জন্য না বেঙ্গলিশ বলাটা খুব দরকার ছিল। দেখবে হুম সবাই হুম বেঙ্গলিশ বলে, হুম বাংলায় হুম হুম। হ্যাঁ। উইচ ইজ টু কন্ট্রাস্ট উইথ শর্মিলা ঠাকুর, হু স্পিক্স একদম স্পষ্ট বাংলা, রাইট। পুরাতন বাংলা, পুরাতন হুম। বাংলা। So এই কন্ট্রাস্টটার জন্য, সো রাজেশ শর্মা কতটা ইংরেজি জানে আমি, বা আমি সেটা জানি না। সো হুম। বাট ইটস অ্যান ইন্টারেস্টিং চয়েস। গট ইট। সুমান দা, তোমার সাথে যেহেতু তুমি এখানে আছো, তাই তোমার ডকুমেন্টারি গুলো খুব ইন্টারেস্টিং আমার কাছে হুম লাগে। হুম আহ, আমি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান পড়েছি। তোমার ডকুমেন্টারিটা দেখার সুযোগ আমার হয়নি, কারণ হুম। ফার্স্ট আমি আমি এখানে থাকি, প্রথম কথা, সব সময় যে সবকিছুর এক্সপোজার পাওয়া যায় তা নয়। আর পাইরেটেড আমি দেখবো না, এটা আমার কনসিয়াস না, ওটা ডিসিশন। গাইড ডক বলে একটা খুব বিখ্যাত ডকুমেন্টারি চ্যানেল আছে। আচ্ছা গাইড মানে GUIDE ডট আচ্ছা। ডক, গাইড ডক। ওকে। তো সেইখানে এটা অ্যাভেলেবল, মানে এটা ওটা সারা অ্যাভেলেবল। বিশ্বে, এটা একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি প্ল্যাটফর্ম। ওকে। আমার একটা কথা বলো, যেহেতু তুমি মেইন স্ট্রিম ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ আ ডকুমেন্টারি ফিল্ম মেকার, যেটা ইজ আ ভেরি, আই আই ওন্ট সে রেয়ার, বাট খুব একটা দেখা যায় না, ইটস নট আ ভেরি ইউজুয়াল কম্বিনেশন, না, কারণ আগে কিন্তু সবাই করতো, এখনকার পরিচালকরা করেন। এখনকার, এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে আগে এখনকার তুমি যদি হয়। দেখো, সত্যজিৎ রায় অনেক ডকুমেন্টারি করেছেন, করেছেন, এক্স্যাক্টলি। গৌতম ঘোষ, বুদ্ধদেব হুম, দাশগুপ্ত, করেছেন। এভরিওয়ান হ্যাজ ডান। কিন্তু আজকাল আর কেউ করে কারেক্ট, না, ওই ডিমার্কেশনটা খুব ক্লিয়ারলি রাখে। কারেক্ট। তোমার কাছে কি এটা একটা কনসিয়াস ফিল্ম মেকিং প্রসেসের সুইচ, যখন তুমি ডকুমেন্টারি করছো ভার্সেস হ্যাঁ, নিশ্চয়ই। যখন তুমি ফিকশন ডকুমেন্টারি করছো? ল্যাঙ্গুয়েজটাই আলাদা দেন হ্যাঁ। ফিকশন বা ফিচার ফিল্ম আর কি। সো ইয়া, ওয়ান হ্যাজ টু থিঙ্ক, বাট আমি সবসময় ভাবি যে কিরম ভাবে ইন্টারেস্টিংলি ডকুমেন্টারিটাকেও, রাদার দ্যান, সো ফর এক্সাম্পল ধরো এই অপর্ণা সেনের ডকুমেন্টারিটা করেছি, যেটা হুম ইট হুম ওয়াজ
I took her to the places where she has shot ওনার আইকনিক ফিল্মস গুলো, ওটার মাধ্যমে পুরো ডকুমেন্টারিটা। সো ওই স্টোরি, আফটার অল ইউ আর টেলিং আ স্টোরি ইভেন ইন আ এক্স্যাক্টলি। ডকুমেন্টারি, সো হাউ টু মেক ইট ইন্টারেস্টিং সেইটা আমি তো ভাবি, উইথ বোথ অমর্ত্য সেনের ডকুমেন্টারি অ্যান্ড অপর্ণা সেনেরটাও। সো সেই রকম ভাবে, বাট দ্য ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। দ্যাটস গ্রেট। সুমনদা, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইয়োর টাইম। থ্যাংক অনেকটা সময় দিলে, অনেক আড্ডা হলো। যদিও আমি জানি তোমার ব্যাপ্তি বই, সিনেমা, ওভারঅল নানান নানান জিনিস নিয়ে তোমার সাথে অনেকক্ষণ কথা বলা যায়। আমি তোমার অন্যান্য ইন্টারভিউ থেকে সেটা জানি, তোমার সাথে যেটুকু ইনফর্মাল আড্ডা হয়েছে সেটার থেকেও মনে হয়েছে। সো সেই সব কথাগুলো অনেকটা বাকি রয়ে গেল, কিন্তু আজকে হয়তো সেটার জন্য নয়। দিস ইজ নট দ্য রাইট টাইম ফর দ্যাট। পুরাতন নিয়ে এতগুলো কথা বললে, আমাদের সাথে শেয়ার করলে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। যারা জয়েন করলেন আমাদেরকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। সুমনদা, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর নর্থ আমেরিকা স্ক্রিনিংস। কলকাতার মতোই, আমাদের দেশের মতোই, আমি 100% শিওর এখানেও মানুষের ভীষণ ভালো লাগবে, কারণ এইরকম সিনেমা ভালো না লেগে আর কিছু হতে পারে না। দিস ইজ দ্য অনলি আউটকাম দ্যাট ক্যান হ্যাপেন। ইউ। সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো শিল্পা, মাচ। অ্যান্ড সেতুকে পুরো এটা অর্গানাইজ করার জন্য, অ্যান্ড টু অল দ্য ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংকস টু সেতু অ্যান্ড কড মসালা ফর ডুইং দিস, ফর গিভিং আস দিস, গিভিং মি দিস অপরচুনিটি। এরকম তো আর প্রতিদিন হয় না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর সব দর্শকদের সকলকে নমস্কার।